আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই সাবজেক্টটা এমবিএ ফাইনাল ইয়ারের জন্য, তাই তো? এই সাবজেক্টটার আমাদের প্রথম 1 নম্বর অধ্যায় এবং 2 নম্বর অধ্যায় হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন। 3 নম্বর অধ্যায়ে ম্যাথ আছে, সেই 3 নম্বর অধ্যায়টা আমরা আজকে শুরু করব। অ্যাক্টিভ বেসড কস্টিং অ্যান্ড অ্যাক্টিভিটি বেস ম্যানেজমেন্ট, আমরা সংক্ষেপে যেটাকে এবিসি কস্টিং বলি, ঠিক আছে? কার্যভিত্তিক উৎপাদন ব্যয় এবং কার্যভিত্তিক ব্যবস্থাপনা, এই হচ্ছে অধ্যায়ের নাম। তো প্রথমে বরাবরের মতো এখানে আমি থিওরিটিক্যাল প্রশ্ন মানে পার্ট এ 1 মার্কের কোশ্চেন দিয়ে দিয়েছি আপনাদের। এর আগে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু বলে দিয়েছি, শুক্রবারে কিন্তু শুরুতে আমি প্রশ্ন গ্রুপে দিয়ে দিব, আপনারা সবাই ওই প্রশ্নগুলো লিখবেন। ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন ওখানে থাকবে, সেগুলো আপনারা সুন্দর করে লিখে জমা দিবেন। দেখেন, শতভাগ কমন পেতে ফরম্যাটে থিওরির পাশাপাশি ম্যাথের সমাধানগুলো করতে হবে। দেখো, 1 মার্কস স্ট্যান্ডার্ড কোশ্চেন, দেখেন এখানে একটা কথা কিন্তু প্রথমে হাইলাইট করা আছে, শতভাগ কমন পেতে ফরম্যাট অনুযায়ী ম্যাথ এবং থিওরির সমাধান অনুসরণ করুন। মানে এই সাবজেক্টটা এবারও দেখবেন অনেক স্টুডেন্ট ফেল করেছে। কেন ফেল করেছে? কারণ এই সাবজেক্টে ম্যাথের সাথে থিওরি জড়িত থাকে। ম্যাথ মনে করেন মাঝে মাঝে এমন দুষ্টুমি করে যে 10 দাগের কয়ে ম্যাথ দিছে, খয়ে থিওরি দিছে। আবার এ বি সি বা ক খ গ, 11 দাগের ক খ গ 3টা কোশ্চেন করছে, 2টা ম্যাথ দিছে, একটা থিওরি দিছে, 10 মার্কের, এরকম অনেক ঝামেলা করে এখানে। আবার দেখা গেল 3টা ম্যাথ দিয়ে দিছে, আবার 3টা থিওরি দিয়ে দিছে। আবার দেখা গেল 5টা ম্যাথ দিছে, 4টা থিওরি দিছে। আমিও কিন্তু সি পার্ট এবং বি পার্টের কথাই বলতেছি। এরকম সমস্যা এরা করে, যার কারণে এই সাবজেক্টটাই প্রতি বছর কিছু না কিছু স্টুডেন্ট ধরা খায়, এবারও খেয়েছে। তো দেখেন, ক বিভাগ, এই ক বিভাগের যে কোশ্চেন গুলো আছে, মাত্র কয়টা কোশ্চেন আছে এখানে? মাত্র দেখেন 18টা কোশ্চেন আছে। আশা করি যে সামনের শনিবারের আগে এই 18টা কোশ্চেন আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো 18টা কোশ্চেনের ভিতরে সবগুলো যে একেবারে টানা মুখস্থ করবেন এমনটা না। আমি কি বলেছি, যার পাশে বোর্ড কোশ্চেন আছে সেইগুলো মুখস্থ করে লিখে ফেলবেন। যেমন এই 7 নম্বর কোশ্চেন, অ্যাক্টিভিটি বলতে কি বোঝো বা বোঝায়, এটা 2015 সালে ঢাবি বিশ্ববিদ্যালয়ে এসেছে, এটা মুখস্থ করে লিখে ফেলবেন। আবার যেমন ধরেন 5 নম্বর কোশ্চেন, ট্র্যাডিশনাল ও কস্টিং এর প্রধান পার্থক্য লিখো, এই কোশ্চেনটা কোনো বোর্ডে এখনো আসি নাই। তাহলে এটা কি করব, এটা আমি 2 থেকে 3 বার এমন ভাবে পড়বো যেন পরীক্ষার রাতে একবার পড়লে মনে থাকে, এদের সাথে যেন আমি পরিচয় থাকে, যে পরীক্ষার রাতে যদি একবার রিভিশন দিই তাহলে আমার হয়ে যাবে, এমন ভাবে একটু ট্রাই করবেন। তারপরে দেখেন এখানে 1 নম্বর যে কোশ্চেনটা রয়েছে 99% ইম্পর্টেন্ট দিছে, 2 নম্বর কোশ্চেনটা 99% ইম্পর্টেন্ট দিছে। এইরকম যে কোশ্চেন গুলো আছে এগুলো মুখস্থ করে লিখে ফেলবেন। বুঝাতে পারছি আপনাদের? আচ্ছা। আর থিওরিটা থিওরিটিক্যাল প্রশ্নের জন্য আপনাদের সাজেশন কি থাকবে? সাজেশন থাকবে বোর্ডের যে থিওরি গুলো এসেছে ওই থিওরি গুলো। শুরু থেকে কিন্তু আমি বলে দিচ্ছি যে বোর্ডের যে থিওরি গুলো এসেছে ওই থিওরির বাইরে আপনাদের কোনো থিওরি পড়তে হবে না, নতুন করে কোনো থিওরি তৈরি হবে না। বোর্ডের কোনো না কোনো বোর্ডে এসেছে এরকম কোশ্চেন আপনাদের আসবে। থিওরিটিক্যাল বি পার্টে যে থিওরি লিখতে হয়, সি পার্টে যদি কোনো থিওরি লিখতে হয়, লিখতে হবে মাস্ট, এটা মাথায় রাখবেন। একটা হলেও আপনাদের লিখতে হবে সি পার্টে, বি পার্টে 2টা হলেও লিখতে হবে, এটা যেন আমরা না ভুলি। আর সবাই নোট নিবেন কোন সাবজেক্টে থিওরিটিক্যাল কোশ্চেন লিখতে হবে, আমি বলে দিচ্ছি যে মাস্ট এই স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্টের থিওরি আপনাদের লিখতেই হবে সিপাটে, একটা হইলেও। তাহলে আপনারা লিখে রাখবেন, এই সাবজেক্টে একটা খাতা নিশ্চয়ই তৈরি করেছেন, অ্যাডভান্স কস্টে একটা খাতা তৈরি করবেন, তারপরে হচ্ছে আপনার কি বলে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং এর একটা খাতা তৈরি করবেন, তারপরে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর একটা খাতা তৈরি করবেন। যে ম্যাথ গুলো আছে 5টা, এই 5টা ম্যাথের জন্য 5টা খাতা তৈরি করবেন। এবং আমি যে অঙ্কটা আজকে করাই দিব সেই অঙ্কটার পরে হোমওয়ার্ক গুলো সিরিয়াল বাই সিরিয়াল রাখবেন। হবে কি জানেন, যদি আপনি পরীক্ষা দিন রাত্রে না পড়ে শুধু খাতাটা মুখের সামনে উঁচু করে ধরে ঘুমানোর ভান করেন, তাও দেখবেন যে সব অঙ্ক সিরিয়ালে আছে, আমি যা বলছি সেগুলো লেখা আছে, আপনি সহজেই সিলেবাসটা ওই পরীক্ষার রাতে কমপ্লিট করতে পারতেছেন। যতই পড়েন, পরীক্ষার রাতে যদি আপনি একবার না দেখেন, পরীক্ষার দিন সকালে আপনি লিখতে পারবেন না পরীক্ষার হলে। এটা কিন্তু প্রমাণিত, থিওরিটিক্যাল, এটা বাস্তবে প্রমাণিত কিন্তু। কারণ আমার ক্ষেত্রে এটা হয়, আপনাদের হয় কিনা আমি জানি না। তাহলে এই এ পার্ট নিয়ে আমার কিছু বলার নেই, এখানে আপনারা এগুলো সব মুখস্থ করে ফেলবেন, বা যেভাবে যেভাবে হোক এগুলো সব আপনারা আপনাদের নিজের আয়ত্তে রাখবেন। আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে অঙ্ক নিয়ে, স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এখানে সহজ পদ্ধতিতে অঙ্ক করার অভিনব কৌশল বা ফরম্যাট দেওয়া আছে। কয়টি ফরম্যাট দেওয়া আছে? এক নজরে দেখেন, মাত্র 3টি ফরম্যাট দেওয়া আছে। 1 নম্বর ফরম্যাট হচ্ছে অ্যাক্টিভিটি,
2 নম্বর ফরম্যাট হচ্ছে ট্র্যাডিশনাল বা এবিসি কস্টিং, আর 3 নম্বর ফরম্যাট হচ্ছে অ্যাক্টিভিটি কস্ট পুল। এই তিনটা ফরম্যাট থেকে অঙ্ক আসে এবং এই অধ্যায় থেকে অঙ্ক দিবে, আপনাকে এই অধ্যায় থেকে অঙ্ক দিবে। ঠিক আছে, পরীক্ষার হলে এই অধ্যায় থেকে অঙ্ক থাকবে। আমার কথা ক্লিয়ার এবং স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রয়োজন অনুযায়ী আপনারা স্ক্রিন জুম করে ভালোভাবে দেখবেন যেটা দেখার প্রয়োজন। আচ্ছা, পিডিএফ শেয়ার করেছি ক্লাস। ভাইয়া বলতে কি, ভাই এ পার্টের এগুলা কি শুধু শনিবারই এক্সামের মতো হবে, জি, নাকি সব সাবজেক্ট এ পার্টে এক্সাম হবে? সব সাবজেক্ট। মনে করেন শুক্রবারে কি ক্লাস নিয়েছি, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, শুক্রবারে ক্লাসের আগে আমি গ্রুপে দিয়ে দিব, 7:30টার দিকে আমি দিয়ে দেবো, আপনারা লিখে ফেলবেন 10টা করে করছেন। তারপরে ইমানদারির সহিত লিখবেন। তারপরে মানে যে হচ্ছে বারে হুম, সেই একই পার্টটা পরীক্ষা হবে? জি জি, যেবারে যে সাবজেক্ট সেইবারে সেই সাবজেক্টের পরীক্ষা হবে। এই সাবজেক্ট, আচ্ছা ভাই। ওকে। আর ফাইনালে একটা সাজেশন তো আমি দিব, যখন সিলেবাস কমপ্লিট হবে তখন আমি একটা ফাইনাল পার্টের সাজেশন দিব, 100টাকে 120টা এরকম কোশ্চেন থাকবে সর্বোচ্চ। তো আসেন এক নজরে আমরা এই 3 ফরম্যাটের সূত্রগুলো একটু দেখি। ভালোভাবে মনে রাখবেন যে সূত্র মুখস্থ করার দায়িত্ব কিন্তু আপনার, সূত্র মুখস্থ করার দায়িত্ব কিন্তু আমার না। আমি কিন্তু সূত্র মুখস্থ করব না, সূত্র মুখস্থ করবে কে? আপনি বা আপনারা। তাহলে সূত্র যদি থাকে, আমি বলেছি যে 60% ম্যাথ আপনি পারবেন। কত পার্সেন্ট ম্যাথ আমি পারবো? সূত্র থাকলে 60% ম্যাথ আমি পারবো। আর যদি সূত্র মুখস্থ না থাকে তাহলে তো আমি কিছুই করতে পারবো না। ওকে, তাহলে দেখেন এক নজরে যে সূত্রগুলো আছে, যার যার জুম করার প্রয়োজন শেষে জুম করেন। এই যে দেখেন 1 নম্বর সূত্র, মেশিন আওয়ার রেট। এই মেশিন আওয়ার রেট যদি বের করতে বলে তাহলে কিভাবে বের করব? বাজেটেড ইঞ্জিনিয়ারিং চেঞ্জ কস্ট ভাগ বাজেটেড মেশিন আওয়ার। ওকে। 2 নম্বর কি? ডিরেক্ট লেবার আওয়ার রেট। কিভাবে বের করব? ডিরেক্ট লেবার আওয়ার রেট বাজেটেড ওভারহেড ভাগ বাজেটেড ডিরেক্ট লেবার আওয়ার। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে রেট পার ম্যাটেরিয়াল মুভ। তাহলে রেট পার ম্যাটেরিয়াল মুভ কিভাবে বের করবো? বাজেটেড ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং কস্ট ভাগ বাজেটেড ম্যাটেরিয়াল মুভ। সব প্রশ্নে দেওয়া থাকবে, আপনি জাস্ট কি করবেন, খুঁজে খুঁজে বের করে বসাবেন, অ্যান্সার শেষ। খুঁজে খুঁজে বের করে বসাবেন, অ্যান্সার শেষ। এরপরে আছে কন্ট্রিবিউশন মার্জিন লস অথবা গ্রস। কিভাবে বের করবো কন্ট্রিবিউশন মার্জিন লস? গ্রস প্রফিট মাইনাস অপারেটিং কস্ট গুণ 100। ঠিক আছে, এটা তো আমরা জানি যে মার্জিন কিভাবে বের, মার্জিন মানে কি? লাভ কিন্তু। প্রফিট অর লস, মার্জিনের জায়গায় যদি আপনি প্রফিট লিখেন তাও কোনো বিষয় না। তাহলে প্রফিট অর লস, তাহলে কন্ট্রিবিউশন প্রফিট অর লস কিভাবে বের করব? গ্রস প্রফিট মাইনাস অপারেটিং কস্ট গুণ 100। এরপরে আছে এভারেজ রেট অফ রিটার্ন। এটা তো এর সাথে তো আমরা সবাই পরিচিত। এই যে এভারেজ রেট অফ রিটার্নের সাথে পরিচয় নেই এমন কেউ আছেন এখানে? আমার মনে হয় না এমন কেউ আছেন যার সাথে এই এভারেজ রেট অফ রিটার্নের পরিচয় নেই। সারা বছর আমি অনার্স ফাইনাল ইয়ার থেকে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এ পর্যন্ত কোনো না কোনো জায়গায় এই এভারেজ রেট অফ রিটার্নের অঙ্ক করেছি। এবার দেখেন এভারেজ রেট অফ রিটার্ন কিভাবে বের করবো? এভারেজ ইএটি ভাগ এভারেজ ইনভেস্টমেন্ট গুণ 100। তো এভারেজ ইএটি ভাগ এভারেজ ইনভেস্টমেন্ট গুণ 100 অঙ্কে দেওয়া থাকবে, না থাকলে আমরা বের করব। তো যখন অঙ্কে আসবে তখন আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে এখানে আমাদের সূত্র কয়টা? সূত্র হচ্ছে 5টা। তাহলে এই 5টা সূত্র মুখস্থ করতে আমাদের কত সময় লাগবে? ধরলাম 5 10 কে 50 মিনিট। ক্লাস হবে কবে? ক্লাস হবে আর সামনের সপ্তাহে শনিবারে এই সাবজেক্টের ক্লাস। এই সাবজেক্টের ক্লাসের আগে সূত্রগুলো কেমন হবে? ঠোঁটস্থ হবে। ঠিক আছে, যাই হোক, এখন আমি যাব আরো কিছু গুরুত্বপূর্ণ রুলসে। যে রুলস গুলো মুখস্থ করেন বা মনে রাখেন বা কিভাবে কি করবেন সেটার দায়ভার আপনাদের নিতেই হবে। যদি এগুলো মনে না থাকে অঙ্ক করতে পারবেন না। যদি এগুলো মনে থাকে অঙ্ক আপনার কাছে পানির মতো ইজি হয়ে যাবে। সেটা কি? শিক্ষার্থীদের সুবিধার্থে অ্যাক্টিভিটি যে লেভেল এর অন্তর্ভুক্ত হয় তা নিম্নে উল্লেখ করা হলো। কোনটা কোন লেভেলে যাবে, কোনটা কোথায় যাবে, যেমন আমি একটা উদাহরণ দিতে পারি। আমরা তো স্যান্ডেল পরি, অনেকেই অনেক স্যান্ডেল পরি, পরি না? তো কোনটা বাটা, কোনটা অ্যাপেক্স, কোনটা লোটো কিভাবে চিনি বলেন তো? হ্যাঁ, ওদের একটা সাইড দেওয়া থাকে। ওখানে একটা চিহ্ন, লোগো। হ্যাঁ ওখানে একটা চিহ্ন দেওয়া থাকে। যেমন ধরেন এই যে দেখেন এখানে এই যে জুতার এই যে মোজার উপরে এই দেখেন এই একটা কি দেওয়া আছে, একটা টিক চিহ্ন দেওয়া আছে। এটা দেখে আমরা বুঝি এটা নাইকি। অ্যাডিডাসের একটা চিহ্ন আছে, এটাকে বলে লেভেল। এটাকে কি বলা হয়? লেভেল, ব্যাস লেভেল। যেমন আমরা, যেমন আমরা কি করি, আমরা অল্টনের প্রোডাক্টের একটা চিহ্ন আছে, মার্সেলের প্রোডাক্টের একটা চিহ্ন আছে, ওটাকে বলা হয় লেভেল। এই লেভেল দেখে আমরা বুঝি যে এটা এই কোম্পানির। আরএফএল এর একটা চিহ্ন আছে, আছে না?
এখন আমরা সেই জিনিসটা দেখবো যে কোন আইটেমটা কোন লেভেলের অন্তর্ভুক্ত হয়। সবগুলো তো আপনাদের মুখস্থ করতে হবে না, এর থেকে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক করার সময় আমরা বারবার পাবো সেইগুলাই আপনারা কি করবেন, হাইলাইট করে করে মুখস্থ করবেন। 1 2 3 এই অঙ্কগুলোই যে এন্ট্রিগুলো আছে সেই অঙ্ক এন্ট্রিগুলো এখানে আপনি কি করবেন, সুন্দর করে খাতায় লিখে ফেলে পাশে লিখে রাখবেন যে এইগুলো আমার মোস্ট ইম্পর্ট্যান্ট। যেমন আমাদের দেখেন ম্যাটেরিয়াল রিসিভিং, যদি আমরা ম্যাটেরিয়াল কাঁচামাল রিসিভ করি তাহলে যাবে বেস্ট লেভেলে। ফিনিশ কি ফাইনাল ইন্সপেকশন যদি আমরা করি তাহলে যেটা যাবে বেস্ট লেভেলে। ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং মানে কাঁচামাল আমাদের হ্যান্ডেল করতে হয় না, হ্যান্ডেল মানে তো বোঝেন, ম্যানেজ করা, সেটা যাবে বেস্ট লেভেলে। মেশিন সেট আপ সেটা যাবে বেস্ট লেভেলে। তারপরে প্রোডাকশন শিডিউলিং বেস্ট লেভেলে যাবে। রিকুইজিশন এন্ড মুভিং ম্যাটেরিয়াল বেস্ট লেভেলে যাবে। রিসিভিং র ম্যাটেরিয়াল ফ্রম সাপ্লাইজ বেস্ট লেভেলে যাবে। সেটিং আপ প্রোডাকশন বেস্ট লেভেলে যাবে। ইস্যু পারচেস ইউনিট ফর জব, এটার কাজ কম, এটার কাজ কম, তারপরেও একবার দুবার দেখে রাখবেন। রিসিভিং র ম্যাটেরিয়াল, সেটিং আপ প্রোডাকশন, রিকুইজিশন এন্ড মুভিং ম্যাটেরিয়াল, মেশিন সেট আপ, এটা 14 নম্বরটা, এটা অঙ্কে সবসময় থাকে। মেশিন সেট আপ কোথায় যাবে, বেস্ট লেভেলে যাবে। প্রোডাকশন শিডিউলিং কোথায় যাবে, বেস্ট লেভেলে যাবে। ম্যাটেরিয়াল রিসিভিং কোথায় যাবে, বেস্ট লেভেলে যাবে। ফাইনাল ইন্সপেকশন কোথায় যাবে, বেস্ট লেভেলে যাবে। এই 14 17 অঙ্কে থাকবে। ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং কোথায় যাবে, বেস্ট লেভেলে যাবে। তাহলে এগুলো সব এই 18টা আইটেম যাবে বেস্ট লেভেলে। তো 18টা আইটেম তো আর মুখস্থ করা সম্ভব না, অঙ্ক করতে করতে আমাদের আয়ত্তে চলে আসবে। তবে আপনাদের যেন মনে থাকে যে এই জিনিসটা এই বেস লেভেলে যাবে, এটা যেন দেখলে বুঝতে পারেন, সেভাবে একটু দেখে রাখেন প্রত্যেকদিন অঙ্ক করার আগে, এই লেভেলগুলো একটু পড়েন। এরপরে দেখেন পার্টস অ্যাডমিনিস্ট্রেশন প্রোডাক্ট লেভেলে যাবে। প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট প্রোডাক্ট লেভেলে যাবে। তারপরে পেইং সাপ্লায়ার প্রোডাক্ট লেভেলে যাবে। ডিজাইন মডিউলস প্রোডাক্ট লেভেলে যাবে। ইন্সপেকশন প্রোডাক্ট, এই 23 নম্বরটা ইম্পর্টেন্ট। ইন্সপেকশন প্রোডাক্ট এটা যাবে কোথায়, প্রোডাক্ট লেভেলে। তারপরে আছে কি ইন্টারভিউইং এমপ্লয় ইন দ্য পার্সোনাল ডিপার্টমেন্ট, এটা প্রোডাক্ট লেভেলে যাবে। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এটা ইম্পর্টেন্ট, 26 নম্বর। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এটা যাবে কোথায়, প্রোডাক্ট লেভেলে। ম্যানেজ পার্ট প্রোডাক্ট লেভেল। মেশিন মেইনটেন্স এটা যাবে ফ্যাসিলিটি লেভেলে। মেশিন মেইনটেন্সটা ইম্পর্টেন্ট, এটা যাবে কোথায়, ফ্যাসিলিটি লেভেলে। ঠিক আছে, এরপরে চলে আসেন হিটিং দ্য ফ্যাক্টরি, এটা ফ্যাসিলিটি লেভেল। ইন্স্যুরেন্স ইকুইপমেন্ট এটাও ফ্যাসিলিটি লেভেল। তারপরে যেটা আছে 31 নম্বর মেশিন অপারেশন ইউনিট লেভেল। দেখেন ইউনিট লেভেল, এই লেভেলগুলো কেন আমি মনে রাখতে বলতেছি তার কারণ আছে কিন্তু। যখন অঙ্কের ভিতরে মেশিন অপারেশন আসবে তখন এটাকে আমরা ইউনিট লেভেল দ্বারা ভাগ করব। যখন অঙ্কের ভিতরে মেশিন আসবে তখন আমরা ইউনিট লেভেল দেওয়া থাকবে সেটা দ্বারা ভাগ করব। ডিজাইন নিউ প্রোডাক্ট, এই 33 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। ডিজাইন এ নিউ প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট ডিজাইন করার জন্য যে খরচগুলো হবে সেটাকে আমরা ভাগ দেবো কি দ্বারা, ইউনিট লেভেল দ্বারা। তাহলে এই 33 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। খাতার উপরে সুন্দর করে লিখে রাখেন, খাতার উপরে যেখানে আপনারা খাতাটা বের করছেন ওইখানে লিখে রাখেন যে 14 নম্বর মুখস্থ করে ফেলবেন। 14 নম্বর, কমা 17 নম্বর, কমা 23 নম্বর, কমা 26, কমা 28, ঠিক আছে। তারপরে হচ্ছে কমা 33, তারপরে কমা যেগুলো বলি আর কি মেশিন অপারেশন, এই যে 34, 33 34 ডিজাইন এ নিউ প্রোডাক্ট কোথায় যাবে, ইউনিট লেভেলে যাবে। মানে একটু ম্যাথে বেশি আছে। এগুলো ম্যাথে বেশি আছে, জি। তারপরে হচ্ছে এগুলো টোটাল মুখস্থ থাকবে, আর অন্যগুলো তো আপনার দেখা থাকবে, কিন্তু এগুলো টোটাল মুখস্থ থাকবে। এবার আছে ডিজাইন মডেলস, ক্রিয়েটিং মডুলস, ইন্সপেকশন প্রোডাক্ট, এই যে 37 নম্বর ইন্সপেকশন প্রোডাক্ট, এটা সুন্দর করে কমা দিয়ে লিখে ইন্সপেকশন প্রোডাক্ট। তো 33 34 37 এটা যাবে কি নাম্বার অফ প্রোডাক্টে। তারপরে আছে মডিফাই মডেলস, প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট, প্রোডাক্ট ডিজাইন 40 নম্বর, প্রোডাক্ট ডিজাইন, কাস্টমার অর্ডার 41 নম্বর, এই দুইটাও লিখে রাখেন। 33 34 37 40 আর 41, এই দুইটাও কি হবে, প্রোডাক্ট ডিজাইন এবং কাস্টমার অর্ডার, এই দুইটাও যাবে হচ্ছে কোথায়, নাম্বার অফ প্রোডাক্ট ডিজাইনে। প্রোডাক্ট ডিজাইন যাবে কোথায়, নাম্বার অফ প্রোডাক্ট ডিজাইনে। আর কাস্টমার অর্ডার যাবে কোথায়, নাম্বার অফ কাস্টমার অর্ডারে। দেখেন এই দুইটা কিন্তু অঙ্কের ভিতর থাকবে, মাথায় রেখেন। যেগুলো আমি বলে দিচ্ছি যদি না লিখে থাকেন বলেন, আমি আবার শুরু থেকে একবার দেখাই, মিলাই নেন, এগুলো মুখস্থ করে ফেলবেন। 1 নম্বর মেশিন সেট আপ, ফাইনাল ইন্সপেকশন, তাহলে 14 17, ঠিক আছে, 23 26 28 33 34 37 40 41। 40 নম্বরটা হচ্ছে কি প্রোডাক্ট ডিজাইন, যাবে কোন
কোন লেভেলে যাবে? নাম্বার অফ প্রোডাক্ট ডিজাইন দ্বারা ভাগ হবে। কাস্টমার অর্ডার, নাম্বার অফ কাস্টমার অর্ডার দ্বারা। অর্ডার সাইজ, মেশিন আওয়ার, খুবই ইম্পর্টেন্ট। অর্ডার সাইজ 42 নাম্বারটা হচ্ছে অর্ডার সাইজ, মেশিন আওয়ার। 43 নম্বর হচ্ছে মেশিন অপারেশন, মেশিন আওয়ার। তারপর কাস্টমার রিলেশন, নাম্বার অফ কাস্টমার। অর্ডার টেকিং, কাস্টমার বেস লেভেল। অর্ডার প্রসেসিং 46 নাম্বারটা, 46 নাম্বারটা লিখেন। অর্ডার প্রসেসিং, কাস্টমার বেস লেভেল। ডেলিভার, কাস্টমার বেস লেভেল। কাস্টমার ভিজিট, কাস্টমার বেস লেভেল, সরি কাস্টমার সাস্টেইনিং, কাস্টমার সাস্টেইনিং। মান্থলি বিলিং, কাস্টমার সাস্টেইনিং। সাবসিকুয়েন্ট রিমাইন্ডার, কাস্টমার সাস্টেইনিং। সেলস রিটার্ন, সেলস রিটার্ন কোথায় যাবে? কাস্টমার বেস লেভেলে। সেলস রিটার্নটা 5 নাম্বার, 51 নম্বর, সরি 51 নম্বর। সেলস রিটার্ন 51 নম্বর লেখেন। সেলস রিটার্ন কাস্টমার বেস লেভেলে যাবে। রিস্টকিং, রিস্টকিং যাবে কোথায়? কাস্টমার ইউনিট লেভেলে। সেলস কমিশন যাবে কোথায়? কাস্টমার ইউনিট লেভেলে। তাহলে পার ইউনিট শিপমেন্ট কস্ট কাস্টমার ইউনিট লেভেলে। এগুলো আছে, এগুলো দেখবেন। স্যালারি অ্যান্ড অ্যালুয়েন্স, বেনিফিট, সেলস অফিস, এগুলো দেখে রাখবেন। এক্সপেন্স ফর ডেলিভার, কমিশন ফর পার্টি সেলস কিনিলার। হ্যাঁ, এই যে 66 এবং 67 নাম্বার দাগান। 66 নাম্বার মেশিন সেট আপ যাবে সেট আপ আওয়ারে। সুন্দর, 66 নাম্বার লেখেন, 67 নাম্বার লেখেন। 66 নাম্বার হচ্ছে মেশিন সেট আপ যাবে কোথায়? সেট আপ আওয়ারে। কোথায় যাবে? সেট আপ আওয়ারে। এরপর আছে প্রোডাকশন শিডিউলিং। প্রোডাকশন শিডিউলিং যাবে কোথায়? নাম্বার অফ প্রোডাকশন অর্ডারে। 66 এবং 67 নাম্বার লিখছেন তো? জি ভাইয়া। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে আর অন্যগুলো দেখে রাখতে হবে। ব্যাস, এই 66 এবং 67 নম্বর কিন্তু মুখস্থ রাখতে হবে, সাথে যেগুলো বলে দিয়েছি। তাহলে মেশিন সেটআপ কোথায় যাবে? সেটআপ আওয়ারে। প্রোডাকশন শিডিউলিং কোথায় যাবে? নাম্বার অফ প্রোডাকশন অর্ডারে, নাম্বার অফ প্রোডাকশন অর্ডারে। আপনাদের আমি যখন হোমওয়ার্ক দিই, আপনারা হোমওয়ার্ক গুলো করবেন এবং যে অঙ্কটা ক্লাসে করাবো ওইটা প্রথমে থাকবে, তারপর হোমওয়ার্ক গুলো সিরিয়ালে থাকবে। এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা খাতা বানান। দামি খাতার দরকার নেই, বাজার থেকে লুজ পেজ কিনে এনে এ করে নেন, স্টেপলার করে নেন। ঠিক আছে? তাহলে এই যেগুলো বলে দিলাম, এই দাগ নম্বর গুলো মুখস্থ করে ফেলবেন আর বাকিগুলো একটু দেখে রাখবেন, যেন আমরা বুঝতে পারি। অঙ্ক করার সময় যদি মনে না থাকে, পিডিএফটা ওপেন করে দেখে নিব। আচ্ছা, একটা অঙ্ক করাই আজকে নাকি?